নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। রাজ্য প্রশাসন যেন দুর্ঘটনার জন্য অপেক্ষারত। বহু ক্ষেত্রে সংবাদ মাধ্যম সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও প্রশাসনের গা জড়ি মনোভাবের জন্য জড়ভরত অবস্থায় রাজ্য। উড়ালপুলে হাইট ব্যারিয়ারের অভাবে ভারী যানবাহনগুলো চলাচল করছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে PB24 এবং প্রতিবাদী কলম নিয়মিত প্রতিবেদন প্রকাশ করলেও দাবাই হিসেবে শুধু 3টে সাইনবোর্ড লাগিয়ে দায়িত্ব খালাস করল প্রশাসন। ফলে যা হবার তাই হচ্ছে, দেদার চলছে ভারী যান চলাচল। এই না হলে স্মার্ট সিটি যেন ঢেকি ঘরের টপ বারান্দা, নইলে 18 চাকা বিশিষ্ট পণ্যবাহী লরি গড়গড়িয়ে উঠে যায় কি করে উড়ালপুলে? কোথায় ফ্লাইওভার হাইট ব্যারিয়ার, কোথায় পুলিশ? উড়ালপুলে বাস, লরি, পণ্যবাহী অন্যান্য গাড়ি ওঠা বারণ। এর জন্যই হাইট ব্যারিয়ার নির্মাণ করা হয়, যা উড়ালপুল নির্মাণের সঙ্গে যুক্ত। কিন্তু এটার নাম ত্রিপুরা, সবকিছু থেকে যেন আলাদা। উড়ালপুল হয়েছে কিন্তু হাইট ব্যারিয়ার নেই। ফলে ছাড়া বাড়িতে যেমন গরু ছাগলের উপদ্রব হয়, তেমনি রক্ষীহীন হাইট ব্যারিয়ারহীন উড়ালপুলেও পণ্যবাহী লরি উঠে যায় যখন তখন। আমার একজন কইছে যে আমি যেতেছিলাম, তখন আমার একজন কইছে যে ফ্লাইওভারের মধ্যে ট্রাক লিয়ে যাওন যাব। তো আমি বললাম যে ভাই, এমন তো যাওন যায় না, ফ্লাইওভারের মধ্যে ট্রাক লিয়ে আসিরা। আর ফ্লাইওভারটার মধ্যে তো এত টনের গাড়ি, আমরা ব্রিজ ক্রস করতে গেলেও একটা লেখা থাকে যে এত টনের বেশি গাড়ি যাওন যেত না। আর তুমি ফ্লাইওভারের মধ্যে কেমন গাড়ি লিয়ে উঠলা ভাই? তো ফ্লাইওভারটা যদি কোনো কারণে ভেঙে পড়ে বা কিছু যদি হয় বা একটা যদি দুর্ঘটনাও হয়, ফ্লাইওভারের মধ্যে একটা ছোট জায়গা, তো এটার মধ্যে যাইতেছে দুই দিকের গাড়ি আছে, তো তুমি কেমনি গাড়ি দিয়ে উঠলা? এটা আমাদের বিপদের কারণ, তুমি তো উঠতে পারো না। না, ট্রাফিক পুলিশ তো এখন আগরতলা শহরে দেখতেছি যে রাত্র 10টার পরে যেই আমরা যে ট্রাফিক লাইট আছে 10টার পরে অফ হয়ে যায়। 10টার পরে কি আগরতলা শহরে এখন তো যানবাহন অনেকই বাড়ছে, তো 10টার পরে তো যানবাহন চলাচল করে, কিন্তু 10টার সময় যে লাইট ট্রাফিক সিগন্যালটা অফ করে দেওয়াটা, এটা মনে হয় না একটু টাইম একটু বাড়ানো দরকার। যেভাবে অহরহ উড়ালপুলে বড় গাড়ি উঠে যাচ্ছে তা রীতিমতো আতঙ্কের। প্রতিবাদী কলম ও PB24 এই বিষয়টি নিয়েও সোচ্চার হয়েছিল আগেই। মনে করা হয়েছিল এই সংবাদ প্রকাশের পরপরই নিয়োজিত হবে রক্ষী, তৈরি করা হবে হাইট ব্যারিয়ার। কিন্তু কোথায় কি? মাঝে মধ্যে ভিআইপি আগমনের সময় উড়ালপুলে রক্ষী নিয়োগ হলেও অন্য সময় তা প্রত্যাহার করে নেওয়া হয়। প্রতিবাদী কলম ও PB24 এর খবরের খোঁচাতেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার অধীনে থাকা পূর্ত দপ্তরকে হাইট ব্যারিয়ার নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। পূর্ত দপ্তর উড়ালপুলের 3টি গেটেই কাজ শুরু করেছিল, কিন্তু সামান্য কিছু খোঁড়াখুড়ির পর দপ্তরের তহবিলে টান পড়ে। এরপরই পূর্ত দপ্তর হাত গুটিয়ে নিয়ে হাইট ব্যারিয়ার না বসিয়ে 3টি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, যেন সুবোধ বালকেরা এই সাইনবোর্ড দেখে এই ফ্লাইওভারে আর না ওঠে। তোমার কি জানা নাই যে ফ্লাইওভারে বড় 12 টাকার গাড়ি উঠাইতে নাই? না, আমরা তো জানি না, আমরা তো ফাঁস আছি, কাজে গাইছি। আমি তো দাদা, আমি এদিকে যাইতে পারবো না, এদিকে যাইতে পারবো না। এরা বলছে ওইদিকে যাইতে পারবো না, ওইদিকে কিতাবিলে বন্ধ আছে, ওইদিকে যাও। আমি পরে আস্তে আস্তে কে কইছে এই কথাটা? সামনে একজন আসলো, ওখান থেকে থাকবেন না। কি মানে কি ট্রাফিক না পুলিশ? পুলিশ না, মানে তো পাবলিক থেকে গেছে। পাবলিক? তারপরে এই গাড়িটা নিয়ে এনে বসছে না? আমরা তো জানি না এরকম জানলে কি তাই এরকম রাস্তায় উঠে না। আচ্ছা, এটা তো নাগাল্যান্ডের গাড়ি, তুমি কি অন্য ফ্লাইওভারের মধ্যে এরকম গাড়ি নিয়ে উঠো? না না, অন্যদিন কোনোদিন উঠি না। না উঠলে তুমি এনে আগরতলার মধ্যে কেন উঠছো? তুমি কি জানো না যে ফ্লাইওভারের মধ্যে ওভারলোড নিষিদ্ধ আছে? না, আমরা তো জানি না দাদা, মানে তবু আমি জিজ্ঞাসি রাস্তা চিনি না দিকটা। দাদা কোন দিকে যাইতে পারতো? হেরাপুরা এদিকে দেখাই দিচ্ছে। নিচে দিয়ে তো রাস্তা আছে, তুমি নিচে দিয়ে যাইতে পারো। আমি তো তবু জিজ্ঞাসি, এরা এদিকে বলে সামনে কিতাব বন্ধ কর। আমরা তো এরা যেটা করি তাই তো, আমরা তো রাস্তা চিনি না, আমরা আছি। ফলে ফ্লাইওভারের পাশে সাইনবোর্ড থাকলেও তা যে কেউই মানবেন না তা স্পষ্ট। একমাত্র বড় গাড়িকে আটকাতে পারত হাইট ব্যারিয়ার, কিন্তু এই কথা কে কাকে বোঝাবে? PB24। বিএড বেকারদের সাথে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ উঠল মহাকারণ অভিযানকে কেন্দ্র করে। নির্ধারিত দিন অতিক্রান্ত হওয়ার পর এদিন বিএড বেকাররা চেয়েছিল মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাদের বক্তব্য জানাতে। এর আগেও মহাকারণে যাওয়ার জন্য বিএড বেকাররা জড়ো হয়েছিলেন। সে সময় পুলিশে তাদের যেতে দেয়নি। শিক্ষা ভবনের সামনেও তাদের কর্মসূচি ছিল। সকল প্রার্থীদের STGT STPGT পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। 4445টি পদে নিয়োগের দাবিও করা হয়, কিন্তু তাদের দাবি সরকার মানবে কি মানবে না তাও তারা জানতে পারছে না। এবার আন্দোলনে নেমে পুলিশের বাধার মুখে বিএড বেকাররা। কেন এত রাজনীতি বেকারদের নিয়ে চাকরি দেওয়ার নাম করে এত কেন সেখানে মানে ছেলে খেলা চলছে? আমরা তো জানতে চাই শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী যেখানে কোয়ালিটি এডুকেশনের কথা বলে প্রতিনিয়ত, NCERT কারিকুলাম চালিয়েছে, যেখানে 250টা স্কুলে তালা খোলার
পর্যন্ত শিক্ষক নেই, সেখানে তো স্পেশাল ড্রাইভে শিক্ষক নিয়োগ করা দরকার ছিল। স্পেশাল ড্রাইভে একসঙ্গে 10,000 চাকরি দেওয়ার কথা, সেখানে তো কেন এত ইউ আর নাই বলতে চলে? আমরা কি রাইট টু এগুলিটি, আমরা সংবিধান কি মানি না? আমরা কি সংবিধান জানি না? আমরা শিক্ষিত ছেলে, আমরা সংবিধান জানি না? কেন একটা অংশকে ডিপ্রাইভ করা হবে? আমরা যদি এখানে যদি রাজ্য সরকার নোটিফিকেশনটা বাতিল করে যদি পুনরায় বিজ্ঞপ্তি যদি সেখানে প্রকাশ না করে, আমরা প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা অনেক বড় আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অনুরোধ রাজ্য সরকার যেন আমাদের এই যে পরিস্থিতি, আমাদের বেকারের কথা চিন্তা করে আমাদের এখানে যাতে শূন্যপদটা ক্যান্সেল করে ইউআরদের বসার সুযোগ দেওয়া হয়। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব শিক্ষিত বেকার যুবক যুবতীরা। সোনামুড়া মহকুমায় অনেক বিএড পাশ করা বেকার যুবক যুবতী রয়েছেন যারা প্রাইভেট টিউশন করে সংসার পরিচালনা করেন, কিন্তু অবৈধভাবে সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন করায় তাদের উপার্জনে বাধা পড়ছে। এ বিষয়ে বিদ্যালয় পরিদর্শক এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন বিএড উত্তীর্ণ বেকাররা। বেশ কয়েকজন সরকারি শিক্ষকের প্রাইভেট টিউশন করার প্রামাণ্য ছবিও তুলে ধরা হয় তাদের কাছে। মহকুমা শাসক সুব্রত মজুমদার তাদের দাবির প্রতি সহমত পোষণ করে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রাখেন অনৈতিকভাবে প্রাইভেট টিউশন করা সরকারি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেন। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে অলরেডি সার্কুলার দিয়েছেন যে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুলে যারা শিক্ষকতা করছেন তারা টিউশন করতে পারবেন না। তো সেই দিকে বেশ কিছুদিন আমাদের এখানে যারা ট্যাট উত্তীর্ণ বা যারা বিএড করা, অনার্স বিএড, এই ধরনের কিছু যারা বেকার আনএমপ্লয়েড ইউথ রয়েছেন কমপ্লেন করছিলেন যে শিক্ষকদের উপর। এর আগেও আমরা বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছি। অ্যাকচুয়ালি দপ্তরের তরফ থেকে অনেকবার দপ্তরকেও জানানো হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা আইএসকে অনেকবার জানানো হয়েছে। তারপরেও ওনারা বারবার যেহেতু আমাদের কাছে আসছিলেন আনএমপ্লয়েড ইউথরা, তো সেই নিরিখে আমার ডেপুটি কালেক্টর অভেদ গিয়েছিলেন আজকে, গিয়ে বেশ কিছু সত্যতা উনি পেয়েছেন, যেমন রূপক চক্রবর্তী, জসিম উদ্দিন, আব্দুল হক এবং তহিদুল ইসলাম ওনাদেরকে ওনারা পেয়েছেন হাতে নাতে, যে ওনারা বিভিন্ন টিউশন সেন্টারগুলিতে শিক্ষকতা করাচ্ছেন যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং নেই, গ্যাদারিং ছিল। তা সে নিরিখে আমরা একটা শোকজ ওদেরকে দিচ্ছি। মোটরস্ট্যান্ড এলাকায় ভোররাতে লরিতে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। রাতে বহিরাজ্য থেকে আসা লরিগুলো পণ্য আনলোডিং এর অপেক্ষায় মোটরস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকে। সেখান থেকে গন্তব্যস্থলে যায় দিনের শুরুতে। তার আগে রাতের আধারে সেখানে দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অন্যান্য চালক ও সহচালক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা লরির চালকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। তারপরেই ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনা। স্বাভাবিক কারণে শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা কি আগুন লাগাই দিচ্ছে, কেন লাগাই আমরা তো করতাম না, আমরা তো মাইল করে কিছু করতে পারিনি। কটার সময় আনুমানিক? যদি ঘুম না করতো বিয়ে কটার সময় ছিল না। কটার সময় আগুন লাগবে? আগুন লাগতো মনে হয় দুটো হইতো, 2-3টার দিকে। দুটি ফায়ার ব্রিগেড করা হয়েছিল। একটাই আইছে। এটা হয়েছে সকাল যেমন ভোর 3টার দিকে সামনে একটা গাড়ি রাখা আসলো, এস গাড়ি রাখা আসলো। তো এই গাড়িতে হাল্লা চিৎকার করতেছে। তো আমি ঘুমে আসলাম, আমি ঘুম থেকে উঠতে আমি ভাবছি যেমন মানে ওই ড্রাইভারে আইয়া ডাকতেছে নাকি। তো আমি উঠছি, উঠানোর পরে এই গাড়ি ইন্ডিকেটার ভাঙতেছে দেখে আমি আবার শুয়ে পড়ছি। তখন আমার দিককে লাইছে, দেখে আমরা গাড়িতে আইসে আইয়া আমার ডাক দিয়েছে 2-3 বার, দরজা মানে সাউন্ড করছে। তো আমি উঠছি না, তারপরে নিজে নিজে দরজাটা খুলে নিচ্ছে। খুললে আমার কইছে নিচে নাম। তো আমি নিচে নামতাছি, নাম বলছি করে আসলাম। তো আমরা কইছে তুই লামন, তারপরে দিয়ে আমি নামছি। লামনের পরে আমার কইছে টিয়া পয়সা দিতাম। তো আমি বলছি আমার দ্বারা তো টিয়া নাই। তারপরে কইতেছে তেরপাল খুললে মাল দিতাম। আমার দেখাইতেছে যে যা তেরপাল খুলে মাল দিই। তারপরে আমি কইতেছি দাঁড়ানো 1 সেকেন্ড। আমি ওই এনে দেখছি ক্যামেরার সামনে গেছে। তারপরে যাওয়ানোর পরে মানে কথা হয়েছে, হওয়ার পরে আমার কইছে যে তুমি ড্রাইভার কই। তো আমি কইছি ওই সামনের গাড়িতে কইছি হ্যাঁ এইদিকে আইসে। আওয়ানোর পরে আমি পেছন দিকে মানে বাইসে চালাইছি। তো এদিকে গিয়ে আমি ড্রাইভাররা ফোন করছি, পুলিশ ফোন করছি, মালিক ফোন করছি, ফোন করে আইসি। আইয়া দিয়ে গাড়ির মধ্যে আগুন লাগাইছি। এই টাইমে আমি খোয়াই কমলপুর ভায়া সাইকারবাড়ি হয়ে কুমারঘাট রাস্তায় যান চালক এবং পথচারীদের নিরাপত্তার দাবিতে কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মন্ডল সভাপতি শ্যামলকান্তি পালের নেতৃত্বে 5 সদস্য প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন। ডেমডোম এলাকায় চালককে মারধরের ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। এই রাস্তায় নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা প্রণয়নের দাবি ও অসামাজিক কার্যকলাপ বন্ধে যেন প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করে তার দাবি জানানো হয়। মানিক ভান্ডার টু খোয়াই রাস্তায় নিরাপত্তা বৃদ্ধির
দাবিতে আজ আমরা ভারতীয় জনতা পার্টি কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে আমাদের কমলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট আমরা দাবি জানাই। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ এই রাস্তার মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং তার মাধ্যমে সেখানে ড্রাইভার সহ যারা নিত্যযাত্রী আছেন তাদের মধ্যে একটা নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। আমরা দাবি রেখেছি যাতে 24 আওয়ার্স সেখানে রাস্তার মধ্যে নিরাপত্তা বাহিনী রাখা হয় এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি তার ব্যবস্থা করবেন। বনমালীপুর ভলকান ক্লাব এলাকায় জনৈক পার্থসারথী পালের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাতে ওই বাড়িতে কেউ ছিলেন না। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়িতে আসেন। প্রতিবেশীরাই ফায়ার সার্ভিসকে খবর দেয়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হলেও কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আগুন লাগছে, আমি তো কালকের দিকে বাড়িতে আসছিলাম না। কালকে আমি আইসি 8টা সাড়ে 8টার সময় রাতে হলো, আমি গেছি বাড়িতে, ঠিক আছে। তো তখন এখানে যাওয়ার পরে তো বাড়িতে কেউই আসলো না। ঠাম্মা তারাও গেছে বিয়েতে, বিষয় গেছে বিয়েতে। আমি বিয়ে সেরা ওই আমার বন্ধুর বাড়িতে আসছিলাম, বাট আগে গেছিলাম কালকে বাড়িতে। কিন্তু আজকে সকালে শুনে উঠি, ঘুমের থেকে তো শুনতেছি যে বাড়িতে নাকি আগুন লাগছে। কটার সময় আপনি খবর পাইছেন? আমি পাইছি এই খবর 9:30 পৌনে 10টা। আমরা আগরতলা ফায়ার সার্ভিসে খবর পাইছি যে ভলকান ক্লাবের কাছে একটা বাড়িতে আগুন লাগবে। যথারীতি তখন আমরা আইলাম, দেখলাম যে ঠিকই রাস্তার দিকে সরু, তাই গাড়িটা ভিতরে ঢুকাতে পারছি না। তারপর ছোট পাম্প নিয়ে, পাশে পুকুর আছে, পুকুরের ছোট পাম্প নিয়ে আমরা আগুন নিবাইছি। পরে গাড়ির থেকেও লাইন করে আবার করছি, আগুন নিবাইছি। এরপরে মহারাজগঞ্জ বাজার থেকে প্রাণ উঠাইছে, তারাও হাতে কাজে হাত লাগাইছে। যথারীতি কয়েক মিনিটের মধ্যে আগুন কন্ট্রোলে আসছে। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে, কিসের আগুনটা লাগবে? মনে হইতেছে আমার যেহেতু এই বাড়িতে কেউ ছিল না, তো যেহেতু কেউ ছিল না, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। আমরা 10,323 সংগঠনের উদ্যোগে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় কনভেনশন। এই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় আগামী 3 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা থেকে পরে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কনভেনশন সংগঠিত হয়। 4টি সংগঠন ময়দানে রয়েছে। এই মুহূর্তে সরকারের তরফে কোনো ঘোষণা নেই, তবে আন্দোলন তেজি করার কথা এর আগে অন্যান্য সংগঠন ঘোষণা করেছে। এবার আমরা 10,323, এখন এটা দেখা রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে। আজকে আমাদের যে 10,323-এর যে রাজ্য কনভেনশন, এই রাজ্য কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চাকরি দাবির লড়াই, এই লড়াইকে শক্তিশালী করে তুলে আমরা রাজ্য সরকার যদি তার প্রতিশ্রুতি মতো নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তারা কিচ্ছু না করে, তাহলে আমরা সর্বশক্তি নিয়ে আমরা রাস্তায় নামবো। এর জন্য আজকে রাজ্যের সমস্ত মহকুমার যারা আমাদের 10,323 যারা আছেন, তাদের মতামত নিয়ে আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রাক প্রস্তুতির যে কনভেনশন, এটাই হচ্ছে আমাদের প্রাক প্রস্তুতির কনভেনশন। এই কনভেনশনের মাধ্যমে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। স্কুলের মিড ডে মিলের চালে পোকা, আর সেই পোকাযুক্ত চালই প্রদান করা হচ্ছে পড়ুয়াদের। ঘটনা শান্তিরবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনা অভিভাবকদের নজরে আসায় তা অভিযোগ করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষকে। স্টোর ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রধান শিক্ষকও বিষয়টি নিয়ে অবগত আছেন বলে জানান, কিন্তু বরাদ্দকৃত যা চাল আছে সেটাই দিতে হচ্ছে বলে জানান তিনি। অপরদিকে অভিভাবকের বক্তব্য, নিয়ম অনুসারে পোকাযুক্ত চাল দিয়ে দায়িত্ব খালাস করলেও তাদের কি উপকারে আসবে সেই চাল। আমি চালটা নিয়ে কি থাকবো, দিকে খাওয়ান যাবো নাকি? এখন তো বরাদ্দকৃত চাল এগুলি আছে, এগুলি দেওয়া হইতেছে। এখন তো নতুন আর কোনো চাল নাই। কি কমপ্লেন করতেছেন? কমপ্লেন এখন পর্যন্ত একটা লোক কমপ্লেন করছে। এখানে বস্তাতে যা চাউল আছে ওইটাই দেওয়া হইতেছে। আপনি স্বীকার করতেছেন না? এটা তো ছবিতে দেখা যাইতেছে। এসএম তো জানে, এসএম জানে এই সব যে, তবু এসএম এর সাথে একটু কথা বল। চাউল যদি মাঝে কোনো কিছু খারাপ করে, সবটি খারাপ করছি না। প্রথম দিন আমি দেখছি চাল, এরপরে তো কন্টিনিউ দেওয়া হইতেছে ব্যাগে ব্যাগে নামাই। এখন যেহেতু এটা কমপ্লেন বা অভিযোগ উঠছে, আমরা এখন আইএসএফ নজরে নিয়ে
উনি তো আর বিশেষ করে এটা ফুডেরও একটু জানানো হবে। জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া দাবি পূরণ হলো না বর্তমান সরকারের আমলেও। বাম আমল থেকে বঞ্চনার শিকার জুট মিল শ্রমিক কর্মচারীদের বঞ্চনার বিরুদ্ধে সরব ছিল বিভিন্ন সংগঠন। দেশের সর্বোচ্চ আদালত শ্রমিক কর্মচারীদের পক্ষে রায় দিলেও এখনো তা কার্যকর হচ্ছে না। এবার আন্দোলন কর্মসূচি ঘোষণা করল যৌথ আন্দোলন কমিটি। আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, আগামী 15 ডিসেম্বর জুট মিলের সামনে হবে গণধর্ণা কর্মসূচি। এই রাজ্যের সরকার, নতুন যে সরকার, এটা 3 বছর যেতে চলেছে, কিন্তু 3 বছরের মধ্যে ত্রিপুরা জুট মিলের যে আমাদের যে শ্রমিক কর্মচারীর সমস্যা, এই নিয়ে 3টা সেকেন্ড আমাদেরকে সময় দিতে পারছেন না তারা। তদুপরি এখনো পর্যন্ত মন্ত্রিসভার মন্ত্রীদের কোনো সদস্য ত্রিপুরা জুট মিলে যায় না, জুট মিলের অবস্থাটাও দেখে নেয়। আমাদের শিল্পমন্ত্রী স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী, তিনি 3 বছর পার হইতে যাইতেছে, কিন্তু এখনো পর্যন্ত জুট মিলে গিয়ে পা ফেলেননি। এটাও একটা অন্যরকম একটা দিক। তাই আজকে 3 বছর যখন অতিবাহিত হইতেছে, কোনো কথা নাই। আমরা বারে বারে বলার চেষ্টা করছি, অনুরোধ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের ডাকছেন না। ফলে আমরা নতুন করে কোভিড-19 মোটামুটি একটা জায়গায় এসেছে, সেই জন্য নতুন করে আমরা আমাদের শ্রমিক কর্মচারীরা আগামী 15 ডিসেম্বর জুট মিল গেটের সামনে আমরা একটা গণধর্ণা কর্মসূচি গ্রহণ করব। বিদ্যুৎ বিভ্রাটের জেরে সোনামুড়া বক্সনগরে সড়ক অবরোধে বসে সংশ্লিষ্ট গ্রামের মানুষ। প্রশাসনিক কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক। ঘটনা সোমবার সকালে সোনামুড়া বক্সনগরের দাউধরানি এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, গত 6 দিন ধরে ওই এলাকায় মানুষ বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবে আছেন। ব্যাহত হচ্ছে পানীয় জল পরিষেবা সহ অন্যান্য সমস্ত কিছু। অবরোধে চলাকালীন বিপাকে পড়তে হয়েছে সাধারণ পথচারীদের। বিদ্যুৎ দপ্তরের অকর্মণ্যতার জেরে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। দিতে আসি এখন আমরা কারেন্ট নাই, আমরা সমস্যা হইতে আছে, আমরা বাড়িঘর অন্ধকার। কারেন্ট অফিসে জানাইছি, কারেন্ট আইসে আপনারা আইয়া যাইয়া। আচ্ছা, কয়দিন কারেন্ট নেই? 6 দিন। আচ্ছা, 5 দিন কারেন্ট নাই। আচ্ছা, আমরা এখানে নতুন ট্রান্সমিটার চাই। এটা এই 2-4 লাগাই দিয়েছে, 1 মাসের বেশি জানা আমরা জানাইছি, তারা কোনো সারা দিচ্ছে না। যে 4 দিন অবরোধ করছেন, কারেন্ট নাই এই কারণে। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সদর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশনে মিলিত হয়। 7 দফা দাবির ভিত্তিতে ছিল এই ডেপুটেশন। মডার্নাইজেশন মাদ্রাসা সহ SPEMM শিক্ষকদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে এদিনের ডেপুটেশন বলে জানান মোখলিছুর রহমান। 25 বছর ধরে মডার্নাইজেশন মাদ্রাসায় কর্মরত শিক্ষক শিক্ষিকা সহ SPEMM মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করার আবেদন। রাজ্য মন্ত্রিসভায় ক্যাবিনেটে পাশ করা সিদ্ধান্ত মোতাবেক SPEMM মাদ্রাসায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের 2.5 সহ 2.57 কার্যকর করে সেই মোতাবেক বেতন ভাতা দেওয়ার আবেদন। বৈধ ভাতা প্রাপকদের বিভিন্ন কারণ দেখিয়ে অবৈধভাবে বাতিল করে দেওয়ার প্রতিবাদে সরব ছিলেন সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটি। জেলা শাসক নির্দিষ্ট প্রমাণ সহ তাদের নজরে নিয়ে যাবার কথা বললে সোমবার বেশ কয়েকজনকে নিয়ে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে যান নেতৃত্ব। এ বিষয়টি সমাজ কল্যাণ দপ্তরের নজরে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয় নেতৃত্বদের তরফ থেকে। প্রতিনিধি দলে ছিলেন বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর সেন সহ অন্যান্যরা। আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিলোনিয়া মহকুমা কমিটির তরফে আমরা ডিএম সাহেবকে আগেই জানিয়েছিলাম, অন্যায়ভাবে বেশ কিছু মানুষের ভাতা কাটা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। ওরকম একটি পরিস্থিতির মধ্যে ডিএম সাহেব জানতে চেয়েছিলেন যে এরকম নির্দিষ্টভাবে কিছু স্পেসিফিক কেস থাকলে আপনি নিয়ে আসুন। আমরা বলেছিলাম এরকম আপনার সঙ্গে হাজার হাজার কেস আমরা নিয়ে আসতে পারি। উনি আমাদের বলেছেন যে হাজার হাজার দরকার নেই, বিভিন্ন ধরনের পেশায় যারা বাদ গেছেন সেরকম বাছাই করা কয়েকজনকে নিয়ে আসতে। ডিএম সাহেবের সঙ্গে কথা মতো আজকে আমরা এখানে গোটা 10 ভাতাপ্রাপ্ত যারা বাদ গেছেন তাদের, বয়স্ক মানুষ আপনারা দেখছেন এখানে, বয়স্ক মানুষ তিনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, তাদের ভাতা কাটা হয়েছে। এরকম গৃহপরিচারিকা যারা কুমারী, সারা জীবন বিয়ে হয়নি, এখন 60 বছর হয়ে গেছে, ওর ভাতা কাটা হয়েছে। এরকম অসংখ্য আমরা দেখেছি। ফিশারম্যান যিনি মাছ বিক্রি করেই খান, এখনো খান, কিন্তু তাকে বিভিন্নভাবে, 1 নম্বর হচ্ছে নোটিশের মধ্যে ধরানো হয়েছে তিনি বিপিএল কার্ড নন, আসলে তিনি অরিজিনালি বিপিএল কার্ড। এরকম
অসংখ্যভাবে শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম যারা ভাতা বাদ দিয়েছে, আমরা তাদের বিষয় নিয়ে সরাসরি ডিএম এর দৃষ্টি আকর্ষণ করেছি এবং ডিএম সাহেবের কাছে আমরা কাগজপত্র তুলে দিয়েছি। গুরু নানকের জন্মদিনে রাজ্যের শালবাগান স্থিত বিএসএফ ক্যাম্পে আয়োজন করা হয় ধর্মীয় নানা কর্মসূচি। শিখ ধর্মের প্রবক্তা ও প্রথম গুরু ছিলেন গুরু নানক। এদিনটি বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। ये जो हमारे सिख धर्म के पहले गुरु है धन धन श्री गुरु नानक देव जी, उनका जो गुरु नानक जयंती जैसे हम बताते हैं सबको, मगर गुरु नानक जी आज के दिन जन्म हुआ था, तो 551 मतलब 551वां जो जन्मदिन है उनका आज। हम त्रिपुरा अगरतला में मना रहे हैं, सालबगान फ्रंटियर है 133 वाली बीएसएफ। तो हमने पूरा मतलब कोरोना को मतलब मुख्य रखते हुए भी तो प्रोग्राम तो किया जैसे भी हमारे को आज्ञा मिली, पर फिर भी हमने पूरे धूमधाम से इस प्रोग्राम को मनाया। मतलब ये सबको पता है कि जैसे कोरोना का चल रहा है, तो अगर लंगर वगैरह करते सबसे मतलब वो छुआछाई होता, तो एक दूसरे से टच में होता है, इसलिए हमने इसको मुख्य रखते हुए ये लंगर का नहीं किया और खाली सिर्फ प्रसादी बनाया, वो भी मतलब पूरी सेफ्टी के साथ उसका जो बर्ताव किया पूरी सेफ्टी के साथ किया। এআইকেকেএমএস এর উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হয়। দিল্লিতে এই ইস্যুতে আন্দোলন তেজি করেছে বিভিন্ন কৃষক সংগঠন। দিল্লির আন্দোলনকে সমর্থন করে আগরতলা সহ বিভিন্ন জায়গায় বামপন্থী সংগঠন সমূহের উদ্যোগে কর্মসূচি সংগঠিত করে বার্তা দেওয়া হয়েছে। এর আগেও রাজ্যের অবিজেপি শিবির এই ইস্যুতে আন্দোলন তেজি করেছে বিজেপি শাসিত ত্রিপুরায়। কৃষি বিলের পক্ষে বিজেপির কিষাণ মোর্চা প্রচার জারি রাখলেও পাল্টা ময়দানে অবিজেপি শিবির। আপনারা জানেন 26 এবং 27 আমরা কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে যে এআইকেএসসিসি গঠন হয়েছে, শক্তিশালী একটা মঞ্চ, এই মঞ্চের আমরা শরিক এআইকেকেএমএস। আমরা আজকে এই যে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে দিল্লিতে একটা সমাবেশের আয়োজন করেছিল, সেই সমাবেশে কৃষকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে তারা ঢুকতে চেয়েছিল দিল্লির, এই দিল্লি যে ঢোকার রাস্তাটাকে সিল করে দিয়ে সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং তার পুলিশ বাহিনী অকথ্য অত্যাচার নামিয়ে নিয়েছে তাদের উপর। কৃষি বিলের বিরুদ্ধে মাঠে নামল সিপিআই। এই কৃষি বিল আইনে পরিণত হওয়ার পর তা বাতিলের দাবিতে আন্দোলন জারি রাখা হয়েছে। এদিন বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনের সামনে ছিল এই কর্মসূচি। মিলন বৈদ্য সহ অন্যান্যরা এদিন প্রতিবাদ কর্মসূচিতে সামিল ছিলেন। দিল্লিতে আন্দোলন চলছে, সে আন্দোলনকে সমর্থন করে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। এই বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে বিভিন্ন রাজ্য থেকে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ লক্ষ লক্ষ কৃষক তাদের এই বিতর্কিত বিলের প্রত্যাহারের দাবিতে দিল্লি অভিযান শুরু করেছে এবং আমরা লক্ষ্য করেছি এই অভিযানকে সফল করার জন্য, কৃষকের দাবি দাওয়া আদায় করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন এদের এই আন্দোলনকে সমর্থন করেছে। আমরা সিপিআই সদর বিভাগ এবং রাজ্যের বিভিন্ন গণসংগঠন কৃষকদের সেই আন্দোলনকে আমরা সমর্থন করছি। এখনকার মতো খবর এই পর্যন্ত। আর অন্যান্য খবর এবং আপডেটস দেখতে হলে চোখ রাখবেন PB24 এর পর্দায়। নমস্কার।